এই নিঃসন্তান দম্পতি একবার জঙ্গলের ভেতরে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চাকে খুঁজে পায়। সবকিছু ঠিকঠাকভাবেই চলছিল। তাদের এই বাচ্চাটা অন্য সব বাচ্চার থেকে অনেক মেধাবীও ছিল, কিন্তু বাচ্চাটার 12তম জন্মদিনে সব যেন একদম ওলটপালট হয়ে যায়। এই দম্পতি বুঝতে পারে এতদিন ধরে তারা কোনো সাধারণ বাচ্চা নয়, বরং আস্ত একটা এভিলকেই তাদের ঘরে লালন পালন করছিল। শুরুতেই আমরা ব্রাইটবার্ন শহরের বিশাল বড় একটা খামার বাড়ি দেখতে পাই। এখানে একটা দম্পতি থাকে, যাদের একজনের নাম কাইল আর আরেকজনের নাম টই। তারা খুব সুখে শান্তিতেই জীবনযাপন করছিল। তাদের জীবনে টাকা পয়সা বা অভাব খুব একটা সমস্যা বলতে তেমন কিছুই নেই। তবে একটা কারণে তারা সব সময় মন খারাপ করে থাকতো, কারণ তাদের বিয়ে হয়ে গিয়েছে 10 বছর, কিন্তু এখনও তারা নিঃসন্তান। তবুও তারা দুজন কোনোভাবে এই জিনিসটা ভুলে নিজেদের মধ্যে করে ভালো করে থাকার চেষ্টা করত। তো একদিন রাতের বেলায় তারা দুজন যখন বসে গল্প করছিল, তখন হঠাৎ করে তাদের বাড়ির পাশের জঙ্গলে আকাশ থেকে কিছু একটা নিচে পড়ার আওয়াজ শুনতে পায়। টরি তখন জানালা দিয়ে তাকালে দেখতে পায় তাদের বাড়ির বাইরে লাল রঙের কিছু একটা জিনিস পড়ে আছে। এটা দেখে তার একটু সন্দেহ হয়, তাই সে কাইলকেও জিনিসটা দেখায়। আর এরপর তারা দুজন যখন একসঙ্গে জঙ্গলে যায়, তখন সেখানে দেখতে পায় মহাকাশ থেকে একটা স্পেসশিপ জঙ্গলের মধ্যে এসে পড়েছে। আর এই স্পেসশিপের কাছে যেতেই তারা সেখানে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চাকে দেখতে পায়। এত ছোট বাচ্চাকে দেখে তো টই তাকে কোলে তুলে নেয় আর আশেপাশে তাকায় কেউ এই বাচ্চাটাকে রেখে গিয়েছে কিনা, কিন্তু কোথাও কাউকে না দেখতে পেয়ে তারা বাচ্চাটাকে বাসায় নিয়ে আসে। আর তারা যেহেতু নিঃসন্তান ছিল, তাই বাচ্চাটাকে পেয়ে তারা দুইজনই অনেক খুশি হয়ে যায়। এরপরে বেশ কয়েকটা দিন কেটে যায়। তারা বাচ্চাটাকে একদম নিজেদের সন্তানের মতোই লালন পালন করতে থাকে। তবে প্রথম থেকে কিন্তু তারা বাচ্চাটাকে তাদের বাড়ির পাশের একটা আউট হাউসে লুকিয়ে রাখে, যাতে করে এই ঘটনা সম্পর্কে কেউ কিছু জানতে না পারে। কারণ হঠাৎ করে কেউ যদি এসে তাদের কাছে বাচ্চা দেখে, তাহলে তো সন্দেহ করবে। এই জন্যই তারা বাচ্চাটাকে সবার আড়ালে লুকানোর জন্য আউট হাউসে রেখে দিয়েছিল। তারা ওই বাচ্চাটার নাম দেয় ব্র্যান্ডন। এভাবে আস্তে আস্তে 10টা বছর পার হয়ে যায়। ব্র্যান্ডন এখন অনেক বড় হয়ে গিয়েছে। সে তার স্কুলের সব ছাত্রছাত্রীদের থেকে অনেক বেশি মেধাবী। এছাড়া সে তার বাবা মার কাছেও খুবই আদরের। 2জন থেকে 3জন হওয়ার পরেও তাদের পরিবারের সবাই বেশ খুশিতেই জীবনযাপন করছিল। এরপরে আমরা দেখতে পাই ব্র্যান্ডন যখন একদিন স্কুলে ক্লাস করছিল, তখন টিচার তাকে কি পড়াচ্ছিল সে ওদিকে মন না দিয়ে তো এক মনে তার খাতায় অদ্ভুত সব ড্রয়িং করছিল। তবে আশ্চর্যের বিষয় কি জানো বন্ধুরা, ক্লাসে মনোযোগী না হলেও টিচার তাকে যখনই ওই বিষয়ে পড়া ধরতো, সে অনর্গল কোনো প্রকার ভুল ছাড়াই সব বলে দিত। এতে করে তো তার টিচারও প্রচন্ড অবাক হয়ে যেত যে এই ছেলেটার ভেতরে নিশ্চয়ই এক্সট্রা অর্ডিনারি কিছু একটা আছে। এরপর ওই দিন রাতের বেলায় টই যখন তার ঘরে বসে ড্রয়িং করছিল, তখনই হঠাৎ করে তো তার ফার্ম হাউসের ভেতর থেকে অদ্ভুত আওয়াজ আসছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই আওয়াজটা শুধুমাত্র ব্র্যান্ডন একাই শুনতে পাচ্ছিল। আর ঘুমের মাঝে এই শব্দ শুনতে পেয়ে তো সে হঠাৎ করে কাঁপতে শুরু করে। আর এরপর একা একা রুম থেকে উঠে দোতলা থেকে নিচে লাফ দেয়। হঠাৎ করে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনে টইও তখন ঘর থেকে বেরিয়ে আসে আর দেখতে পায় ব্র্যান্ডন তাদের ফার্ম হাউসের দরজার তালা ভাঙার চেষ্টা করছে। মানে যেখানে ব্র্যান্ডনকে ছোটবেলায় লুকিয়ে রাখা হয়েছিল, সে ঘরের মধ্যে গিয়ে তো ওই জায়গাটাকে খোঁড়ারও চেষ্টা করছে। টই তো এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় আর ব্র্যান্ডনকে বারবার ডাকতে থাকে। আর অনেকক্ষণ ধরে ডাকাডাকি করার পর ব্র্যান্ডন তার নিজের মায়ের ডাক শুনে যেন প্রাণটা ফিরে পায়। মানে এতক্ষণ যে ব্র্যান্ডন কি করছিল সে কিছুই বুঝতে পারছিল না। আর এদিকে টই ভাবছে যে ব্র্যান্ডন হয়তো বা বাজে কোনো স্বপ্ন দেখে ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করতে করতে এখানে চলে এসেছে। তাই সে আবারও ব্র্যান্ডনকে ঘরে নিয়ে গিয়ে আদর করে ঘুম পাড়িয়ে দেয়। এরপরে আবার একদিন ব্র্যান্ডনের বাবা কাইল তাকে বাগান পরিষ্কার করার দায়িত্ব দেয়, কিন্তু সে অনেক চেষ্টা করার পরেও কোনোভাবে ওই ঘাস কাটার মেশিনটা অনই করতে পারছিল না। তাই রেগে গিয়ে সে যখন ওটাকে একটু জোর দিয়ে চালু করার চেষ্টা করে, তখনই তো মেশিনটা ছিটকে গিয়ে সোজা ব্র্যান্ডনের কাছ থেকে জঙ্গলের মধ্যে গিয়ে পড়ে। ব্র্যান্ডন তো কিছুই বুঝতে পারে না। এরপর সে যখন মেশিনটার কাছে যায়, তখন দেখতে পায় ওটার ব্লেডগুলো অনেক দ্রুত গতিতে ঘুরছে। তাই সে কৌতূহলবশত হাত দিয়েই তো ব্লেডটা থামাতে যায়। তবে এখানেই ঘটে আর একটা অদ্ভুত ঘটনা। তার হাত ওই ব্লেডগুলোই কেটে নিয়ে গিয়ে উল্টো ব্লেডগুলোই অদ্ভুতভাবে ভেঙে যায়। ব্র্যান্ডন তো কিছুই বুঝতে পারছিল না যে হঠাৎ করে তার হাতে এতটা শক্তি কিভাবে চলে আসলো। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আজকে ব্র্যান্ডনের 12তম জন্মদিন, তাই রাতের বেলায় তার মা বাবা তাকে ট্রিট দিতে রেস্টুরেন্টে নিয়ে যায়। সবাই মিলে তারা যখন বার্থডেটা বেশ ভালো করে সেলিব্রেট করছিল, সেখানে তার আঙ্কেল নোয়া আর তার স্ত্রী মেরিলি তো জন্মদিনের উপহার হিসেবে ব্র্যান্ডনকে একটা বন্দুক গিফট করে। কিন্তু যেহেতু ব্র্যান্ডনের বয়স মাত্র 12 বছর, তাই কাইল তাকে এই গিফটটা কোনোভাবেই দিতে চায় না।
সে বারবার তার বন্ধুকে নিষেধ করে বন্দুকটা তার কাছ থেকে নিয়ে যায় আর বলে যে ব্র্যান্ডন এখনো অনেক ছোট, বন্দুক চালানোর মতো বয়স ওর এখনো হয়নি, আগেও বড় হোক তারপরে এটা ওকে দেয়া হবে। কিন্তু এই ব্যাপারটা আবার ব্র্যান্ডনের একদমই পছন্দ হয় না, তাই সে সবার সামনে তার বাবার উপরে প্রচন্ড রেগে যায় আর অনেকটা অপমান করে কথা বলে। এদিকে এত মানুষের সামনে এইভাবে কথা বলাতে তার মা বাবাও তার উপর রেগে যায় আর ডিনারটা না করে তো তাকে নিয়ে সোজা বাড়িতে চলে আসে। কাইল তো কিছুই বুঝতে পারছে না যে হঠাৎ করে ব্র্যান্ডন এরকম অদ্ভুত আচরণ কেন করছে, কারণ আজ পর্যন্ত সে তার বাবার সঙ্গে কখনো গলা উঁচু করে কথাই বলেনি, আর আজকে সেই ছেলে এত মানুষের সামনে তার বাবাকে অপমান করলো। তখন টোরি কাইলকে বুঝিয়ে বলেছে, দেখো ও তো বড় হচ্ছে আর এই বয়সের বাচ্চারা ওদের মতের বিরুদ্ধে গেলে একটু বেশি রিয়াক্ট করে, তুমি এটা নিয়ে কিছু ভেবো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। তো এর পরের দিন সকালবেলায় কাইল ব্রেকফাস্ট টেবিলে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। ব্র্যান্ডন একটা কাঁটা চামচকে এমনভাবে চিবিয়েছে যে ওটা পুরোপুরি বেঁকে গিয়েছে। অন্যদিকে ব্র্যান্ডনের মা টোরি আজকে যখন তার ঘর পরিষ্কার করছিল তখন তো বিছানার নিচ থেকে মানুষের শরীরের কিছু অঙ্গ, এমনকি অনেকে নুট ছবিও দেখতে পায়। এইগুলো দেখে তো টোরি আর কাইল আরো বেশি চিন্তায় পড়ে যায়। আসলে তারা তো আগে থেকেই জানতো যে ব্র্যান্ডন আর 5টা সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ আলাদা, কারণ তাকে তো তারা পেয়েছিল স্পেসশিপের মধ্য থেকে। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত ব্র্যান্ডন এখনো কোনো আঘাত পায়নি, এমনকি কোনো দুর্ঘটনায় তার হাত পাও কেটে যায়নি। তো এরপরে তো একদিন নিজের ছেলের মাইন্ডকে একটু অন্যদিকে নেওয়ার জন্য কাইল আর টোরি ব্র্যান্ডনকে বাইরে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে করে ব্র্যান্ডন একটু ভালো সময় কাটাতে পারে আর এই সব কিছু থেকে দূরেও থাকতে পারে। কিন্তু ওই রাতে ক্যাম্পিং এর সময় ব্র্যান্ডন সেখান থেকে হঠাৎ করে উধাও হয়ে যায় আর লুকিয়ে লুকিয়ে চলে যায় তার ক্লাসমেট ক্যাথরিন নামের একটা মেয়ের বাড়িতে, কারণ তার মনে হতো ক্যাথরিন হয়তোবা তাকে পছন্দ করে। ক্লাসের মাঝখানে ক্যাথরিন বারবার তার দিকে তাকাতো। এদিকে ক্যাথরিন তো হঠাৎ করে ব্র্যান্ডনকে তার জানালার সামনে এরকম অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকতে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় আর জোরে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে ক্যাথরিনের মা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসে, কিন্তু এর আগে আবার ব্র্যান্ডন সেখান থেকে পালিয়ে চলে আসে। এইভাবেই তো দিন যাচ্ছিল আর ব্র্যান্ডন অনেক অদ্ভুত রকম আচরণ করছিল। এরপরে একদিন সন্ধ্যাবেলায় দেখা যায় ব্র্যান্ডন তাদের পোল্ট্রি ফার্মের মুরগিগুলোর দিকে কেমন যেন একটা কঠিন দৃষ্টিতেই তাকিয়ে থাকে। আর এরপর যখন কাইল আর টোরি ঘুমিয়ে পড়ে তখন মাঝরাতে সে ওখানে এসে প্রত্যেকটা মুরগিকে অনেক খারাপভাবেই মেরে ফেলে। তাদের সন্দেহতে এবার পুরোপুরি ব্র্যান্ডনের ওপর গিয়েই পড়ে, কারণ সন্ধ্যায় যখন মুরগিগুলোকে সে ওইভাবে দেখছিল তখন আবার কাইল এটা দেখে ফেলেছিল, কিন্তু সে তখন এটাকে খুব একটা বেশি গুরুত্ব দেয়নি। কাইল তো এরপর এই সব কথা তার স্ত্রী টোরিকে বলে, কিন্তু টোরি তো তখনই কিছু বিশ্বাস করতে চায় না আর বলে যে একটা 12 বছরের বাচ্চা কিভাবে এত কিছু করতে পারে, হয়তো কোনো জঙ্গলি জন্তু এসে মুরগিগুলোকে এভাবে মেরে ফেলেছে। তো এর পরের দিন সকালবেলায় ব্র্যান্ডন যখন স্কুলে যায় তখন তাদের ফিজিক্যাল ক্লাসের সময় ক্যাথরিন সবার সামনে ব্র্যান্ডনকে অপমান করে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর সবাইকে বলে দেয় যে গতকাল রাতে লুকিয়ে লুকিয়ে ও আমার বাসায় এসেছিল। এই কথা শোনার পরেই তো ব্র্যান্ডনের মাথায় পুরো আগুন জ্বলে ওঠে। সে রেগে গিয়ে ক্যাথরিনের হাতটাকে এমনভাবে চেপে ধরে যে সেটা খুব বাজেভাবেই ভেঙে যায়। আর ওই ঘটনার পর তো ব্র্যান্ডনকে 2 দিনের জন্য স্কুল থেকে সাসপেন্ডও করা হয়। কিন্তু ক্যাথরিনের মা এরিকা তো ব্র্যান্ডনের উপর এতটাই রেগেছিল যে সে তাকে সোজা পুলিশের হাতেই তুলে দিতে চাইছিল, কিন্তু সে যেহেতু এখনো ছোট তাই স্কুল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাসপেন্ড পিরিয়ড শেষ হয়ে যাবার পর স্কুলের কাউন্সিলর মেরিলি তাকে নিয়ে প্রতিদিন ছোট্ট একটা কাউন্সিলিং পিরিয়ড করবে, যাতে করে তার মাথা থেকে এইসব উল্টাপাল্টা চিন্তাভাবনা দূর হয়ে যায়। আর তোমাদেরকে এখানে একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা, মেরিলি কিন্তু ব্র্যান্ডনের নিজেরই আন্টি। তো ওই দিন রাতের বেলায় আবার ব্র্যান্ডনের সঙ্গে অনেক অদ্ভুত একটা ঘটনা ঘটে। ঘুমানোর পর সে অদ্ভুতভাবে কিছু এলিয়েনদের আওয়াজগুলো শুনতে পাচ্ছিল। ওই আওয়াজটা পাওয়ার পরেই তো ব্র্যান্ডন ঘুম থেকে উঠে দ্রুত চলে যায় তাদের সে আউট হাউসে, যেখানে স্পেসশিপটাকে রাখা হয়েছিল। ব্র্যান্ডন তার হাত দিয়ে তো দরজায় থাকা লকটাকে খুব সহজেই ভেঙে ফেলে, আর লকটা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গেই তো স্পেসশিপ থেকে একটা রহস্যময় লাল আলো বের হয়ে আসে। ওই আলোটাই ব্র্যান্ডনকে এরপর হাওয়ায় ভাসিয়ে নেয়। ব্র্যান্ডনকে দেখে মনে হচ্ছিল কোনো অদ্ভুত ক্ষমতা তাকে বাইরে থেকে কন্ট্রোল করছে। এদিকে টোরির নজর যখন বাইরে পড়ে তখন সে দেখতে পায় আউট হাউস থেকে একটা লাল রঙের আলো বের হয়ে আসছে। এটা দেখেই সে খুব ভালো করেই বুঝতে পারে যে ব্র্যান্ডনের স্পেসশিপটাকে খুঁজে পেয়েছে। এরপর যখনই ওখানে গিয়ে সে ব্র্যান্ডনকে ডাকে তখন সঙ্গে সঙ্গে স্পেসশিপটা আবারও বন্ধ হয়ে যায় আর ব্র্যান্ডনও তখন ঠাস করে নিচে পড়ে যায়। আর স্পেসশিপের সঙ্গে ধাক্কা লেগে তো জীবনে প্রথমবার সে তার হাতে একটু ব্যথা পায়। ছোটবেলা থেকে ব্র্যান্ডন এটা জানতো যে তাকে তার মা বাবা একটা অনাথ আশ্রম থেকেই নিয়ে এসেছে,
কিন্তু আজকের এই ঘটনার পর তো টোরিকে তাকে সব সত্যি কথা বাধ্য হয়ে বলে দিতে হয়। এই সবটা শুনে তো সে তার মা বাবার উপর প্রচন্ড রেগে যায়, আর রাগ করে সে ওখানে বলে দেয় যে আমি ওই এলিয়েনদের বলা সব শব্দগুলো খুব ভালো করেই বুঝতে পারি, আর ওই এলিয়েনদের বলা শব্দগুলো ছিল টেক দ্য ওয়ার্ল্ড, মানে পুরো পৃথিবীটাকে তুমি তোমার নিজের কন্ট্রোলে নিয়ে নাও। এরপর তো সে ওই দিন রাতে আবারও ক্যাথরিনের বাড়িতে যায়। ক্যাথরিন ওই সময় তার বিছানায় বসেছিল। ব্র্যান্ডনকে দেখা মাত্রই তো সে ভয় পেয়ে কান্না করতে শুরু করে, কিন্তু ব্র্যান্ডন ক্যাথরিনকে আজকে কিছু না বলে উল্টো বলে যে তুমি কি জানো আমি খুবই স্পেশাল একটা বাচ্চা, আর এটা আমি আজকে জানতে পেরেছি, আর খুবই দ্রুত পুরো পৃথিবী এটা জেনে যাবে। ক্যাথরিন তখন কান্না করতে করতে ব্র্যান্ডনকে বলে যে আমার মা তোমার সঙ্গে আমাকে কথা বলতে মানা করে দিয়েছে, তুমি প্লিজ এক্ষুনি এখান থেকে চলে যাও। এই কথা শোনার পরে তো ব্র্যান্ডন ক্যাথরিনের মায়ের উপর প্রচন্ড রেগে যায়, তাই সে দ্রুত ওখান থেকে ওই রেস্টুরেন্টেই চলে যায় যেখানে ক্যাথরিনের মা এরিকা কাজ করে। রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যাবার সময় চলে এসেছে, যার কারণে এখন রেস্টুরেন্টে আর তেমন কেউই নেই। এই সুযোগে ব্র্যান্ডন প্রথমে এরিকাকে খুব বাজেভাবে ভয় দেখায়, আর এরপরই তাকে খুব ভয়ঙ্করভাবে মেরে ফেলে। ওই রেস্টুরেন্টে পুলিশ তো এরিকার কোনো মৃতদেহই খুঁজে পায় না, তবে সেখানে অনেক খোঁজাখুঁজি করার পর রেস্টুরেন্টের কাছের জানালায় অদ্ভুত একটা সিম্বল দেখতে পায়। অন্যদিকে স্কুলে কাউন্সিলিং এর সময় মেরিলি যখন ব্র্যান্ডনের সঙ্গে কথা বলে, তখন সে ব্র্যান্ডনের কথাবার্তা বা চিন্তাভাবনায় কোনো রকম পরিবর্তন লক্ষ্য করতে পারে না। তাই সে ব্র্যান্ডনকে বলে যে তুমি যদি নিজের ভুল স্বীকার না করো তাহলে কিন্তু এই রিপোর্টটা আমি তোমার প্যারেন্টস আর স্কুলকে দিতে বাধ্য হব। কিন্তু মেরিলির কথায় ব্র্যান্ডন তেমন কোনো রিয়াকশনই না করে সেখান থেকে চলে আসে, কারণ সে তো খুব ভালো করেই জানতো যে তাকে ঠিক কী করতে হবে। এরপর ওই দিন রাতের বেলায় সে তার আন্টি মেরিলির বাসায় যায় আর তাকে গিয়ে হুমকি দিয়ে আসে যে সে কোনোভাবে এই কথা তার মা বাবা বা পুলিশকে যেন না জানায়, আর যদি কোনোভাবে সে ওটা কাউকে বলে দেয় তাহলে এর পরিণতি মোটেও ভালো হবে না। একটা 12 বছরের বাচ্চা ছেলের মুখে এরকম কথা শুনে তো মেরিলি নিজেই প্রচণ্ড অবাক হয়ে যায়। সে ব্র্যান্ডনকে বলে যে তুমি এখন বাড়ি যাও, আমি কি করব সেটা আমি পরে দেখব, এই বিষয়ে আমি তোমার কাছ থেকে কোনো সাজেশন চাইনি। এরপর বেশ রাত হয়ে যাবার কারণে দেখা যায় ব্র্যান্ডনের আঙ্কেল নোয়া বাড়িতে ফিরে এসেছে। ঘরে ঢুকেই সে যখন আলমারিটা খোলে তখন সে ব্র্যান্ডনকে তাদের ঘরের আলমারির এক কোণায় দাঁড়িয়ে থাকতে দেখে। নোয়া তাকে দেখা মাত্রই তো অনেক বকাবকি করে যে এত রাতে তুমি এখানে কি করছো, আমি তোমাকে এক্ষুনি বাড়ি দিয়ে আসবো, চলো আমার সাথে। কিন্তু যাওয়ার পথে হঠাৎ করে ব্র্যান্ডন গাড়ি থেকে নেমে যায় আর তার আঙ্কেলের উপরে আক্রমণ করে দেয়। সে তার মুখে একরকম অদ্ভুত ধরনের মাস্ক পরে প্রথমে হাওয়ায় উঠতে থাকে, এরপর তার আঙ্কেলের গাড়িটাকেও হাওয়ায় ভাসিয়ে দিয়ে আবারও সেটাকে অনেক উপর থেকে নিচে ফেলে দেয়, যার ফলে তার আঙ্কেল মানে নোয়াও সেখানেই মারা যায়। এরপর সে তার আঙ্কেলের রক্ত দিয়ে ঠিক ওই রকম একটা সিম্বল সেখানেই রেখে যায়, যেটা সে এরিকার মৃত্যুর পর ওই রেস্টুরেন্টের কাঁচের জানালায় করে দিয়ে এসেছিল। তারপর বাড়ি পৌঁছানোর আগে ব্র্যান্ডন তার রক্তমাখা টি শার্টটা খুলে ফেলে, যাতে করে তার মা বাবা কোনো প্রকার সন্দেহ করতে না পারে। আর এরপর বাড়িতে ফিরে আসার পর তার মা যখন তাকে জিজ্ঞাসা করে যে তোমার ফিরতে এত লেট হলো কেন আর তোমার টি শার্ট কোথায়, তখন সে তার মাকে দিব্যি মিথ্যা কথা বলে দেয় যে ফুটবল খেলার সময় তার টি শার্টটা নোংরা হয়ে গিয়েছে। তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই তো তার মা বাবা তাকে তার আঙ্কেল নোয়ার মৃত্যুর খবরটা দেয়, আর এই খবরটা শোনার পরে ব্র্যান্ডনের কেমন যেন কোনো রিয়াকশনই নেই। তাই তার মা বাবা তো প্রচণ্ড অবাক হয়ে যাচ্ছিল যে এইরকম একটা খবর পাওয়ার পরও ব্র্যান্ডনের চোখে মুখে কোনো দুঃখের বহিঃপ্রকাশ নেই। আর কাইলের তো এমনি প্রথম থেকে ব্র্যান্ডনের উপর একটু সন্দেহ হচ্ছিল, আর এছাড়া সে মেরিলির কাছ থেকেও জানতে পেরেছে যে ওই দিন সন্ধ্যায় ব্র্যান্ডন তাদের বাসায় গিয়েছিল। তাই কাইল এরপর ব্র্যান্ডনকে বলে যে সত্যি করে বলো তুমি নোয়ার সঙ্গে ঠিক কী করেছো। কিন্তু এটা শুনে ব্র্যান্ডনের এবার কাইলের উপরে অনেক রেগে যায়, এমনকি সে তার বাবাকে অনেক জোরে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। ব্র্যান্ডনের এই ভয়ঙ্কর রূপ দেখে তো কাইলের সন্দেহ এবার পুরোপুরি বিশ্বাসেই পরিণত হয়। এরপরে কাইল ব্র্যান্ডনের ঘরে যাবার পর যখন গতকালকার ওই টি শার্টটা খুঁজে পায় তখন তো তার পায়ের নিচ থেকে কেমন যেন মাটিয়ে সরে যায়। এতদিন ধরে তারা যাকে নিজের ছেলের মতো করে আদর দিয়ে বড় করে এসেছে সে এখন একটা পুরোপুরি ভয়ঙ্কর দানবেই পরিণত হয়েছে। কাইল এরপর টোরিকে সব কথাই খুলে বলে যে শহরে যে খুনগুলো হয়েছে এর পেছনে ব্র্যান্ডনই দায়ী, কিন্তু টোরি এখনও তার কথাই বিশ্বাস করে না। এদিকে কাইল তো বুঝতে পারছিল যে ব্র্যান্ডন যদি জীবিত থাকে তাহলে সে একটা সময় পুরো পৃথিবীটাকেই ধ্বংস করে ফেলবে। তাই মন থেকে না চাইলেও তো কাইল এবার একটা প্ল্যান বানায়। সে ব্র্যান্ডনকে নিয়ে জঙ্গলে শিকারের জন্য বেরিয়ে যায় যাতে করে তাকে ওখানে গিয়ে মেরে ফেলতে পারে। কিন্তু এই প্ল্যানটাই ছিল তার জীবনের সব থেকে ভুল সিদ্ধান্ত, কারণ কাইল যখন ব্র্যান্ডনকে গুলি করে তখন ওই গুলিতে ব্র্যান্ডনের কিছুই হয় না। কাইল তখন বুঝতে পারে যে একে মারা আসলে এতটাও সহজ নয়। তখন সে উল্টো ব্র্যান্ডনের কাছে গিয়ে বলে যে বাবা আমার ভুল হয়ে গিয়েছে, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো তোমাকে কিচ্ছু করব না।
কিন্তু ব্র্যান্ডন তো আসলে মানুষ নয়, তাই তার মধ্যে দয়া মায়া বলতে কিছুই ছিল না। এরপর সে তার নিজের বাবাকে, মানে যে তাকে ছোটবেলা থেকেই মানুষ করেছে, তাকেও নির্মমভাবে সেখানে মেরে ফেলে। অন্যদিকে ব্র্যান্ডনের বাড়িতে সেই পুলিশ অফিসার এসে পৌঁছায় যে নোয়া আর এরিকার হত্যার ইনভেস্টিগেশন করছিল। তারও সন্দেহ ছিল ব্র্যান্ডনের ওপরে, কারণ তিনি এরিকার মেয়ে ক্যাথরিন আর মেলিনের স্টেটমেন্ট শোনার পর সব প্রমাণই ব্র্যান্ডনের দিকে ইশারা করছিল। তাদের বারবার মনে হচ্ছিল যে এরিকার মৃত্যুর পর তারা কাচের ওপর যে একটা সিম্বল দেখেছে ওটা হয়তো বা ব্র্যান্ডনই করেছে। এরপর তো পুলিশ অফিসাররা টোরিকে ওই সিম্বলের ফটোটাও দেখায়, আর তখনই তো তার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়, কারণ সে ব্র্যান্ডনকে সেম টাইপের সিম্বল তার নোটবুকে আঁকতে দেখেছিল। আর বন্ধুরা, আমরাও কিন্তু ব্র্যান্ডনকে এই সিম্বল তার ক্লাসরুমে বসেও আঁকতে দেখেছি, মনে আছে? কিন্তু এখানে সবটা বুঝতে পারার পর তো টোরি পুলিশকে কিচ্ছু বলে না। আসলে সে তো ব্র্যান্ডনকে একদম নিজের ছেলের মতো করেই ভালোবাসে, তাই সে চাচ্ছিল না যে কোনোভাবেই পুলিশ ব্র্যান্ডনকে ধরে নিয়ে যাক। তাই পুলিশ চলে যাবার সঙ্গে সঙ্গেই তো সে দৌড়ে চলে যায় ব্র্যান্ডনের ঘরে, আর সেখানে গিয়ে তার নোটবুকটা বের করে। নোটবুক খুললেই তো টোরি সেখানে ওই একই রকম সিম্বল দেখতে পায়, যেটা এরিকা এবং নোয়ার মৃত্যুর পর ওখানে পাওয়া গিয়েছিল। এই সব কিছু বুঝতে পারার পর টোরি তৎক্ষণাৎ কাইলকে ফোন করে, কিন্তু ততক্ষণে তো অনেকটা দেরি হয়ে গিয়েছে। ফোনটা তখন ব্র্যান্ডন ধরে আর অনেক গম্ভীর কণ্ঠে বলে যে কাইল আর পৃথিবীতে নেই। তো এরপর যখন টোরি জানালা দিয়ে বাইরে তাকায়, তখন সে দেখতে পায় ব্র্যান্ডন যথারীতি আকাশে উঠছে। আর এরপর চোখের পলক না পড়তেই তো ব্র্যান্ডন পুরো বাড়িটাকে ভাঙতে শুরু করে, কারণ সে ভালো করে বুঝতে পারছিল যে এতক্ষণে তার মা তার সম্পর্কে সবটা জেনে গিয়েছে। এদিকে টোরি তখন কোনোভাবে তার প্রাণ বাঁচিয়ে পুলিশকে ফোন করে দেয়, আর কিছুক্ষণের মধ্যেই তো পুলিশ অফিসার একজন মহিলা অ্যাসিস্ট্যান্টকে নিয়ে তার বাড়িতে পৌঁছে যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো ব্র্যান্ডন এতক্ষণে এতটাই বেশি হিংস্র হয়ে উঠেছিল যে ওই দুজন পুলিশ অফিসারকে তার মায়ের চোখের সামনে এসে মেরে ফেলে। এই দৃশ্য দেখেই তো টোরি সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায় আর জানালা দিয়ে সোজা নিচে লাফ দেয়, যার ফলে তার হাত পা অনেক বাজেভাবে কেটে যায়। আর ঠিক তখনই তার মনে পড়ে যায় যে ব্র্যান্ডনকে শুধুমাত্র একটা জিনিসে আঘাত করতে পারে, আর সেটা হলো ওই এলিয়েনের স্পেসশিপটা, কারণ এর আগে একবার ব্র্যান্ডন ওই এলিয়েনের স্পেসশিপটা থেকে আঘাত পেয়েছিল। টোরি তখন সেখান থেকে ছুটে দ্রুত তাদের আউট হাউসেই চলে যায়, আর ওই স্পেসশিপ থেকে কোনো মতে একটা ধারালো টুকরো ভেঙে তার সঙ্গে করে নিয়ে আসে। এরপরে ব্র্যান্ডন যখন সেখানে আসে, তখন সে তার সঙ্গে খুব ভালো ব্যবহার করা নাটক শুরু করে, যাতে করে ব্র্যান্ডন তার একটু কাছাকাছি আসে। আর এরপর সত্যি সত্যি তো মায়ের এরকম ব্যবহার দেখে ব্র্যান্ডন তার কাছে চলে আসে। তখনই টোরি সুযোগ বুঝে পেছন দিকটা দিয়ে স্পেসশিপের ভাঙা টুকরোটা তার পিঠে ঢুকিয়ে দিতে চায়, কিন্তু ঠিক ওই মুহূর্তে ব্র্যান্ডন বুঝতে পেরে তার হাতটা চেপে ধরে, আর প্রচণ্ড রেগে গিয়ে তো টোরিকে তার সঙ্গে আকাশেই উড়িয়ে নিয়ে চলে যায়। অনেকটা উঁচুতে ওঠার পর সে টোরিকে সেখান থেকে আবার নিচে ফেলে দেয়, যার ফলে টোরিরও সেখানে খুব বাজেভাবে মৃত্যু হয়ে যায়। তখনই ব্র্যান্ডনের নজর পড়ে সামনের দিক থেকে আসা একটা অ্যারোপ্লেনের দিকে, আর এরপরে দৃশ্য পরিবর্তন হয়ে চলে আসে পরের দিন সকালবেলায়। আমরা দেখতে পাই ওই প্যাসেঞ্জার অ্যারোপ্লেনটি টোরি এবং কালের বাড়ির ওপর এসে ক্র্যাশ করেছে, যার ফলে স্পেসশিপটা সহ পুরো বাড়িটাই তো ধ্বংস হয়ে গিয়েছে। ব্র্যান্ডনকে মারার একমাত্র যন্ত্র স্পেসশিপটা, সেটাও ওই দুর্ঘটনায় পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। অনেক মানুষই এই দুর্ঘটনায় মারা যায়, একমাত্র জীবিত থাকে ব্র্যান্ডন একাই। সবাই মনে করেছিল যে প্লেনের কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে এই দুর্ঘটনাটা ঘটেছে, কিন্তু এই সব কিছুর পেছনে যে ব্র্যান্ডনের হাত রয়েছে এটা আসলে কেউ বুঝতেই পারছিল না। যখন সমস্ত পুলিশ থেকে শুরু করে উদ্ধারকর্মীরা সবাইকে নিয়ে ব্যতিব্যস্ত ছিল, তখনই ব্র্যান্ডন তো একটা কোণায় বসে বসে নিজের মতো করে কিছু একটা খেয়ে যাচ্ছিল। কেউ তো বুঝতেই পারছিল না যে এত মানুষ মারা যাবার পরও ওই একটা ছেলে কিভাবে বেঁচে আছে। আর এর কয়েকদিন পরই তো শুরু হয়ে যায় ব্র্যান্ডনের আসল তাণ্ডব। সমস্ত নিউজপেপার থেকে শুরু করে টিভি চ্যানেলে একের পর এক খবর প্রকাশ হচ্ছে যে পৃথিবীতে একটা ভয়ঙ্কর ইভিল এসেছে, যে একের পর এক সমস্ত বড় বড় বিল্ডিংগুলোকে ভেঙে ফেলে ধ্বংসলীলা চালাচ্ছে। আর এই ইভিলকে তারা আসলে এলিয়েনই মনে করছিল। তাই নিউজে বারবার বলা হচ্ছিল যদি মানুষজন তাদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে চায়, তাহলে খুব দ্রুতই যে কোনোভাবে তাদের এই ইভিল সুপার পাওয়ারকে মেরে ফেলতে হবে। তারা আবার এই ইভিলের একটা নামও দিয়েছিল, আর সেটা হলো ব্রাইট বার্ন। তো বন্ধুরা, এরপর আসলে কি হবে? মানুষ কি আসলে পারবে ব্র্যান্ডন মানে ব্রাইট বার্ন ইভিলকে আটকাতে, নাকি তার হাতেই ধ্বংস হয়ে যাবে এই গোটা পৃথিবী? এটা দেখতে হলে হয়তোবা এই মুভির কোনো সিকোয়েন্স আসবে, আবার নাও আসতে পারে। যদি কোনো সিকোয়েন্স আসে তাহলে আমি তোমাদের সামনে অবশ্যই সেটা এক্সপ্লেন করব। তাহলে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।